বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজ আমি এক্সপ্লেন করব একটি তেলেগু ভাষার কমেডি মুভি যা থ্রিলারও বটে, যার নাম শ্রীকাকুলাম শার্লক হোমস। তাহলে চলো ভিডিওটি শুরু করি। মুভির শুরুতে দেখি 1991 সালের 20শে মে 11:45 সময় বিশাখাপত্তনমে একটা পুলিশ স্টেশনে পরের পর ফোন ঢুকছে, কিন্তু পুলিশ স্টেশনে ইন্সপেক্টর নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, যাকে দেখে ওই পুলিশ স্টেশনে সিআই এসে বলে, তুমি এখনো পড়ে ঘুমাবে, ফোনটা তোলো তাড়াতাড়ি। সিআই এর বকা খেয়ে পুলিশটি ফোনটি তোলে। ফোনের অপর প্রান্ত থেকে কোনো হায়ার অফিসিয়াল ওকে জানায় রাজীব গান্ধীকে খুন করা হয়েছে, যা শুনে পুলিশটি চিৎকার করে ওঠে। ততক্ষণ পর্যন্ত সংবাদ মাধ্যমেও এই খবরটি বেরিয়ে যায়। সিআই তখন বলেন, কিছুদিন আগেই রাজীব গান্ধী বিশাখাপত্তনমে এসেছিলেন ভিজিটের জন্য, আজ হঠাৎই ওনার সাথে এই দুর্ঘটনা ঘটে গেল। এরপর থেকে আমাদেরকে খুব অ্যালার্ট থাকতে হবে, কারণ এই বাহানা নিয়ে পুরো দেশে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যাবে, যা আমাদেরকেই কন্ট্রোল করতে হবে। এরপর আমরা দেখি পুলিশ স্টেশনের সবাই পেট্রোলিং এর জন্য বেরিয়ে যায়। এর পরের সিনে দেখি দুজন লোক, যার মধ্যে একজন মাতাল, ঝগড়া করছিল। যেই মাতাল লোকটি ছিল ভালো লোকের বাইকে হঠাৎ করে আগুন লাগিয়ে দেয়, আর ওই দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। সেই সময় ওখানে পেট্রোলিং এর যে গাড়িটি বেরিয়েছিল পুলিশের, ওখানে পৌঁছে যায় আর ওদেরকে অ্যারেস্ট করে নেয়। এর পরে দেখি তিনজন লোক সাইকেল নিয়ে যাচ্ছিল। যেই পুলিশের গাড়ির আওয়াজ পেল, ওরা ভিখিরিদের সাথে একসাথে শুয়ে পড়লো, যেন ওরাও ভিখিরি, যাতে পুলিশরা দেখে বুঝতে না পারে। এরপরে আমরা একটা গাড়িকেও দেখি, যেখানে কিছুজন বসেছিল, ওরাও পুলিশের আওয়াজ শুনে গাড়িটিকে ঘুরিয়ে নিয়েছিল। কিন্তু সবাই এত পুলিশকে ভয় পাচ্ছে কেন, সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। পরের দিন সকালবেলা বিশাখাপত্তনমেই সি বিচে একটা কাপল ঘুরে বেড়াচ্ছিল। মেয়েটি তার মধ্যে প্রপোজ করার জন্য বললে, ছেলেটি বলে, আমার কাছে তো আংটি নেই। সে সময় একটি বাচ্চা ছেলে এসে ওকে একটা আংটি দিয়ে বলে, এ নাও, এটা দিয়ে প্রপোজ করো। তখন ছেলেটি বলে, তুমি এই আংটিটি পেলে কোথা থেকে? ওই বাচ্চা ছেলেটি তখন একটি ডেড বডিকে দেখায়, একটি মেয়ের ডেড বডি, যা ওই সি বিচেই পড়েছিল। এরপর ওখানে পুলিশরা আসে আর তদন্ত করতে শুরু করে, যেখান থেকে জানা যায় যে মেয়েটি ওখানে পড়ে আছে সে ওই বিচের সামনেই কোথাও থাকে, যার নাম ম্যারি হয়। ওখানে রিপোর্টার এসে সিআই কে জিজ্ঞাসা করে, তোমরা কি বুঝতে পারলে এটা খুন হয়েছে না সুইসাইড করেছে? যা শুনে পুলিশ অফিসার অ্যান্সার দেয়, এখনই এত তাড়াতাড়ি বলা সম্ভব না, আমরা আগে তদন্ত করছি, তদন্ত শেষ হলে নিশ্চয়ই বলবো। রিপোর্টার বলতে শুরু করে, তোমরা নাকে তেল দিয়ে ঘুমো, কি করছো? এতদিন ধরে 3 মাসে 3টে মার্ডার হয়ে গেল, এখনো কোনো খোঁজ খবর নিতে পারলে না? এরপর পুলিশ অফিসার বলে, আমরা জানি তদন্তটা কিভাবে করতে হয়, তোমাদের মতো না যে একটা মাইক নিয়ে বেরিয়ে পড়লাম আর আমাদের কাজ হয়ে গেল, আমাদেরকে আমাদের কাজটা করতে দাও। সে সময় রিপোর্টার বলে, ঠিক আছে, আমার চ্যালেঞ্জ তাহলে অ্যাকসেপ্ট করো, তোমরা কিভাবে কেস সলভ করো আমরাও দেখছি। সাথে সাথে এটাও বলে, আগামী 7 দিনের মধ্যে যদি তুমি এই ম্যারির খুনের কেসটা সলভ করতে পারো, তাহলে আমি এই শহর ছেড়ে আলাদা জায়গায় গিয়ে রিপোর্টিং করব, আর যদি করতে না পারো তাহলে তুমি তোমার চাকরি থেকে রিজাইন দেবে। এই চ্যালেঞ্জের কথা শুনে সিআই তা অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু থানায় এসেও নিজের মধ্যে গজরাতে থাকে। বলে, এখন প্রাইম মিনিস্টার খুন হওয়ার জন্য আমাদের চিফ মিনিস্টার এখানে এসে আমার সাথে সাথেই থাকবে, আমি কিভাবে এই কেসটা 7 দিনে সলভ করব? আমারই মাথা খারাপ হয়েছিল যে এই রিপোর্টারের কথায় এসে আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম, এখন না পারছি ফেলতে, না পারছি গিলতে। এই সময় একজন পুলিশ ইন্সপেক্টর বলতে থাকে, আপনি একটা কাজ করুন, একটা প্রাইভেট ডিটেকটিভ হায়ার করুন। আমার পরিচিত একজন আছে যে পুলিশ হতে পারেনি বলে শেষ পর্যন্ত পুলিশের কাজ করার জন্য প্রাইভেট ডিটেকটিভ হয়ে গেছে, আপনি একবার কথা বলে দেখতে পারেন। সিআই কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপরে আমরা প্রাইভেট ডিটেকটিভ কৃষ্ণাকে দেখি, যার কথা পুলিশ ইন্সপেক্টরকে বলা হয়েছিল। কৃষ্ণা রামায়ণের একটা যাত্রাপালা দেখতে গিয়েছিল, কারণ ওকে একজন লোক হায়ার করেছিল। ওই লোকটির বউয়ের বেশ কিছু গয়না হারিয়ে গিয়েছিল, তাই জন্য কিছু ঘন্টা পার করার পরেও কৃষ্ণা কিছুতেই খুঁজে পাচ্ছিল না ওর গয়নাগুলো। কিছুক্ষণ পর ওর মাথায় ক্লিক করে আর ওই ভদ্রলোককে বলতে থাকে, আপনি শুনুন, আপনার ওই গয়নাগুলো চুরি করেছে স্টেজে যে রাবণ সেজে বসে আছে ও, আর ওর সাথে সাথ দিয়েছে যে লক্ষণ হয়েছে সে। এরপর ওই ভদ্রলোক রাবণ আর লক্ষণের কাছে যেতে যাবেই যেই তখন কৃষ্ণা বলে ওঠে, ওদের কাছে তুমি গয়না পাবে না, এখন যার কাছে গয়না আছে সে হচ্ছে সীতা। লোকটি যখন খোঁজ খবর নিতে যায়, কথাটা সত্যিই বেরোয়। এই সময় কৃষ্ণার মা বাবা ওকে এসে জিজ্ঞাসা করে, তুমি সত্যিটা কিভাবে জানলে? কৃষ্ণা বলে, আমি এতক্ষণ তো বুঝতেই পারছিলাম না। এই রামায়ণ চলাকালীন যখন বনবাসের সিন আসে, তখনও দেখি সীতা তার গায়ে গয়না পরে রয়েছে, যা এই সিনের সাথে একদমই বসে না। তাই আমার মনে হয়েছে হয়তো গয়নাগুলো ওরাই চুরি করেছে। পরের দিন দেখি কৃষ্ণার বাড়িতে সিআই তার সাঙ্গপাঙ্গ নিয়ে হাজির হয়েছে। কৃষ্ণা সিআই কে দেখে নিজেকে ব্যস্ত দেখানোর জন্য একটা টেলিফোন নিয়ে যেন ক্লায়েন্টের সাথে কথা বলছে, কিন্তু সিআই দেখে যে টেলিফোনেও কথা বলছে সেই টেলিফোনের ওয়্যারটা মাঝখান থেকে কাটা, যা দেখে সিআই পেছন দিকে মুড়ে ফিরে যেতে শুরু করে। সে সময় ওই ইন্সপেক্টরকে বলে, যে ওকে সাজেশন দিয়েছিল, আমার প্রথমেই বুঝে যাওয়া উচিত ছিল তোমার বন্ধু তোমার মতনই গর্ধব হবে, সে কখনোই একজন ভালো ডিটেকটিভ হতে পারে না। এই সময় কৃষ্ণা সিআই কে দাঁড়াতে বলে আর তার যা যা প্রবলেম আছে সেগুলো এক নাগাড়ে বলে যায়, যা শুনে সিআই তো পুরো ইমপ্রেসড হয়ে যায় কৃষ্ণার ওপর, আর কিছু টাকা অ্যাডভান্স দিয়ে এই কেস
কেসটা ইনভেস্টিগেশন করতে বলে। কৃষ্ণা ম্যারির খুনের ইনভেস্টিগেশন করতে রাজিও হয়ে যায়। এরপর কৃষ্ণা ম্যারির খুনের ব্যাপারে ইনভেস্টিগেশন করে 7 জন লোককে চুজ করে যার ওপর ওর সন্দেহ হয় যে ম্যারিকে খুন করেছে বলে। তাই কৃষ্ণা সিআই এর কাছে গিয়ে বলতে থাকে ওই 7 জন লোকের কথা, যা জানার পর সিআই ওই 7 জন লোককে ইনভেস্টিগেশনের ব্যবস্থাও করে দেয়। আর যেই জায়গায় ইনভেস্টিগেশন করা হবে সেই জায়গায় ওই 7 জন লোককে আনার ব্যবস্থাও করে দেয়। সবার প্রথমে আসে ঋষভ নামের ছেলেটি, যে কৃষ্ণাকে জানায় আমি ম্যারিকে খুন করিনি, ম্যারি তো আমার বোনের মতোই ছিল। আর সেদিনের আসল ঘটনাটা বলতে শুরু করে। এরই মাঝে ইন্সপেক্টর লক্ষ্মী চলে আসে, যাকে কিনা সিআই কৃষ্ণাকে ইনভেস্টিগেশনে হেল্প করার জন্য পাঠিয়েছিল। এখানে ঋষভ বলে ম্যারির বন্ধু ব্রহ্মাকে আমার খুব পছন্দ ছিল, ব্রহ্মাও আমাকে খুব পছন্দ করত। এরপর আমরা একসাথে ডেটে যেতে শুরু করি। এক সময় ব্রহ্মা আমাকে জানিয়েছিল ওর জীবনে একটা ইচ্ছে আছে, ওর বার্থডেটাকে বিচে গিয়ে কেক কেটে সেলিব্রেট করার ইচ্ছে ছিল, তাও আবার বন্ধুদের সাথে। কিন্তু ওর বাড়ির লোক খুবই স্ট্রিক্ট, ওরা কখনোই চাইবে না বিচে বন্ধুদের সাথে রাতের বেলা যাক, তাই হয়তো এই উইশ কখনোই পূর্ণ হবে না। সেই সময় ঋষভ ওকে জানায় এই উইশ নিশ্চয়ই ওর পূরণ করবে ঋষভ। তাই করার জন্য 20 মে ঋষভ ওর 3 বন্ধুকে নিয়ে, মানে ব্রহ্মা, ম্যারি আর আরেক বন্ধু ঝাঁসিকে নিয়ে সি বিচে আসে ওর বার্থডে সেলিব্রেট করার জন্য। কেকও কাটিং করা হয়। সেই সময় ম্যারি আর ঝাঁসি ঋষভ আর ব্রহ্মাকে এক জায়গায় রেখে ওরা দূরে কোথাও ঘুরছিল। এই একা থাকার সুযোগ নিয়ে গাড়ির মধ্যেই ঋষভ আর ব্রহ্মা একে অপরকে কিস করতে যায়। সেই সময় ওখানে পৌঁছে যায় ইন্সপেক্টর মালহোত্রা। সে এদের দুজনকে গাড়ির মধ্যে কিস করতে দেখে ভড়কে যায় আর উল্টোপাল্টা বলতে থাকে, যে কারণে ওরা গাড়ি থেকে বেরিয়ে পুলিশের সাথে ঝামেলা করতে লেগেছিল। সেই সময় ওদের থেকে কিছুটা দূরে ঝাঁসির চেঁচানোর আওয়াজ পায়। ঋষভরা দৌড়ে গিয়ে দেখে ওখানে ম্যারির লাশ পড়ে রয়েছে। ইন্সপেক্টর মালহোত্রা ওদেরকে বলে তোমরা নিশ্চয়ই 3 জনে মিলে প্ল্যান করেই ওকে এখানে এনে মেরেছো। আর ওদেরকেই উল্টোপাল্টা বলে ওখান থেকে মালহোত্রা বেরিয়ে যায়, কারণ ও বুঝতে পারে এই ঝামেলায় জড়ালে নিজেও ফেসে যাবে এই কেসে। ইন্সপেক্টর যাওয়ার পর ঝাঁসি, ঋষভ আর ব্রহ্মা ওখান থেকে বেরিয়ে চলে আসে, কারণ ওরা কোনো পুলিশ কেসে ফাঁসতে চাইছিল না। এটার মেন কারণ দুটো ছিল, ওরা নিজেরা যখন কিছু করেনি তাই এই ঝামেলার মধ্যে জড়াতে চাইছিল না। অন্যদিকে ঋষভের দুবাই গিয়ে কাজ করার কথা ছিল, যদি এই কেসে কোনো রকমে ওর নাম জড়িয়ে যায় তাহলে আর ভিসা পাবে না, ওর দুবাই যাওয়ার স্বপ্নই রয়ে যাবে। তাই জন্য ওরা 3 জনে মিলে ঠিক করে ওখান থেকে চলে আসবে। এই সময় ঝাঁসি বলে আমি একটু দূরেই গিয়েছিলাম ওকে ছেড়ে দিয়ে, তারপর ফিরে এসে দেখি ওইভাবে মরে পড়ে রয়েছে। তাই ওরা 3 জনে মিলে গাড়ি করে ফিরে আসছিল 20 মে। মুভির শুরুতেই যে লাল গাড়ির কথা বলেছিলাম, যেটা পুলিশের গাড়ির আওয়াজ শুনে রাস্তা ঘুরিয়ে নিয়েছিল, ওই গাড়িটাই ছিল এদের গাড়ি। ওরা ভেবেছিল পুলিশ হয়তো ওদের পেছন করতে পারে, তাই ওখান থেকে বেরিয়ে চলে এসেছিল। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে, যেখানে কৃষ্ণা ঋষভের সমস্ত ঘটনা শোনার পর ব্রহ্মাকে ডাকে ইনভেস্টিগেশন করার জন্য। ব্রহ্মা কৃষ্ণাকে এসে জানায় আমার মা বাবা কেউ নেই, আমি আমার দাদা বৌদির কাছেই মানুষ হয়েছি। আমার দাদা বৌদি আমাকে একদমই পছন্দ করে না, কিন্তু বাধ্য হয়ে রেখেছে তারা। এমনিতেই আমার দাদা আমাকে সন্দেহ করা শুরু করেছিল ঋষভের সাথে একবার বাইকে দেখে নিয়েছিল বলে, ভেবেছিল আমার কারোর সাথে হয়তো কোনো অ্যাফেয়ার চলছে, কিন্তু কোনোভাবে আমি এটা বুঝিয়ে নি। কিন্তু 20 মে যেদিন আমি আমার জন্মদিনের দিন সি বিচে ঋষভের সাথে কাটাতে গিয়েছিলাম 4 জনে মিলে, ওই দিন আমি আর ঋষভ গাড়িতে যখন একে অপরের কাছাকাছি আসছিলাম, 3 জন মাছওয়ালা আমাদেরকে দেখে আমাদের পেছনে লাগতে শুরু করে। সেই সময় আমরা ঝাঁসির আওয়াজ শুনতে পাই চেঁচানোর, আর আমরা গিয়ে দেখি ম্যারি ওখানে পড়ে রয়েছে মৃত অবস্থায়। এই সময় কৃষ্ণা ব্রহ্মাকে জিজ্ঞাসা করে তুমি যখন দেখলে তোমার বন্ধু খুন হয়েছে, তুমি কেন পুলিশকে গিয়ে পরের দিন জানালে না? ব্রহ্মা বলে এমনিতেই আমার দাদা বৌদি আমাকে পছন্দ করে না, কোনো রকমে রেখেছে। এর ওপর যদি আমার বন্ধুর খুনের কথা জানতে পারে আর আমি এর সাথে জড়িত আছি, এটা বুঝতে পারলে আমাকে আর ওখানে থাকতে দেবে না, আমার প্রবলেম আরো বেড়ে যাবে তাহলে, তাই আমি বলতে যাইনি পুলিশকে। এখানে কৃষ্ণা বুঝতে পারে দুজনের বয়ান কিছুতেই একসাথে মিলছে না, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে এর মধ্যে। এই জন্য এর পরের বাড়ি আসে ঝাঁসির। ঝাঁসিকে ডাকার আগেই কৃষ্ণা জানতে পেরে গেছিল ঝাঁসি একজন লেসবিয়ান ছিল বলে, তাই যখন ঝাঁসি আসে তখন কৃষ্ণা বলতে শুরু করে তুমি নিশ্চয়ই আলাদা করে ম্যারিকে নিয়ে গিয়ে প্রপোজ করেছিলে, যেহেতু প্রপোজ করে ম্যারি রাজি হয়নি লেসবিয়ান সম্পর্কের জন্য, তাই তুমি ওকে মেরে ফেলেছো। এখানে বলে রাখি কৃষ্ণা ঝাঁসিরই একজন বন্ধুর কাছ থেকে জানতে পেরেছিল ঝাঁসি লেসবিয়ান বলে, আর ও ম্যারিকে পছন্দও করতো। কৃষ্ণার কথা শুনে ঝাঁসি বলতে শুরু করে হ্যাঁ আমি ওকে পছন্দ করতাম, আমি লেসবিয়ান, আমি সবই মেনে নিলাম, কিন্তু এটাও সাথে ঠিক আমি ওকে মারতে পারি না, কারণ ও আমার প্রথম ভালোবাসা ছিল। আর সেদিন যা ঘটেছিল তা বলতে গিয়ে ঝাঁসি বলে ফেলে আমি সেদিন ওকে প্রপোজ করেছিলাম, কিন্তু ও আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি, তার বদলে আমাকে একটা পাথর দিয়ে মাথায় মেরেছিল, যার কারণে আমি 10 মিনিটের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপরে যখন জ্ঞান আসে তখন দেখি ও মারা গিয়েছে। এখানে কৃষ্ণা পুরো কনফিউজড হয়ে যায়, কারণ 3 জনের বয়ান 3 রকম থাকে। এরপরে আমরা ওই রিপোর্টারকে দেখি যে সিআই কে এসে বলতে থাকে তোমার তো 4 দিন পেরিয়েই গেল, আর 3 দিন বাকি আছে, এরপর কিন্তু তোমাকে রিজাইন করে দিতে হবে যদি তুমি ম্যারির খুনের কেসটা সলভ না করতে পারো। তা
শুনে সিআই খুব ভড়কে যায় আর কৃষ্ণাকে ফোন করে বলে তুমি কি করছো, 4 দিন তো হয়ে গেল, এরপর তো আসল খুনিকে খুঁজে দাও। আর খুব প্রেসারাইজ করতে থাকে কৃষ্ণার ওপর। এরপর কৃষ্ণা সি বিচে যায় 5 নম্বর দিনে ইনভেস্টিগেশন করার জন্য। সেই সময় সে একটা মাস্ক পরে থাকা লোককে দেখে যে সমানে ওর দিকে তাকিয়েছিল। মাস্কওয়ালা লোকটাকে ধরতে গেলে কোনো রকম ওর মাস্কটা তো সরায় কিন্তু ওর মুখটা দেখতে পায় না, ততক্ষণে ও ছাড়িয়ে চলে যায়। এরপর কৃষ্ণা ইন্সপেক্টর মালহোত্রাকে ডাকে। সে জানায় আমি আর আমার ওয়াইফ বাচ্চা হচ্ছিল না বলে একটা বাচ্চা মেয়েকে অনেক ছোটবেলায় অ্যাডপ্ট করেছিলাম। সে যখন বড় হয় অন্যজনের সাথে পালিয়ে যায় আমাদেরকে কিছু না জানিয়ে। এই শখ আমার ওয়াইফ কিছুতেই নিতে পারেনি, যে কারণে ও চিরদিনের মতো অসুস্থ হয়ে পড়ে, এমনকি এখন বেডরিডেন অবস্থায় পড়ে রয়েছে। এই কারণে আমার খুব রাগ হয় কম বয়সী ছেলে মেয়েদের একসাথে দেখলে। এই কারণে আমাকে ডিপার্টমেন্ট থেকে সাসপেন্ডও করা হয়েছে। সেদিন আমি বিচে বেড়াতে গিয়েছিলাম, বিচে কারের মধ্যে 2 জনকে একসাথে দেখি, যা দেখে আমার মাথা খুব গরম হয়ে যায় আর ওদের ওপর ধমকাতে চমকাতে থাকি। তখনই একটা মেয়ে চিৎকার করে ডাকায় আমি ওখানে দেখতে গিয়েছিলাম। ও যা যা বলছিল ঋষভও তাই কথাই বলেছিল, শুধু পার্থক্য এটা মালহোত্রা বলে আমি পুলিশে ইনফর্ম করতে যাচ্ছিলাম, কিন্তু ঋষভ বলেছিল ও পালিয়ে গিয়েছিল। যাই হোক, আমি পুলিশে ইনফর্ম করতে যাচ্ছিলাম কিন্তু তখনই পেছন দিক থেকে কেউ ডান্ডা এসে মেরে দেয়, যে কারণে আমি জ্ঞান ফেরার পর বাড়ি চলে আসি। এরপর কৃষ্ণা ওই 3 জন মাছওয়ালাকে ডাকে যাদের কথা ব্রহ্মা জানিয়েছিল। ওই 3 জন এসে জানায় হ্যাঁ আমরা সেদিন 3 জন খুব মদ খেয়েছিলাম আর সেখানে 2 জন হাজব্যান্ড ওয়াইফকে দেখি। ওয়াইফকে দেখে আমাদের মাথায় কি হয়েছিল কে জানে, আমরা 3 জনে মিলে ওর ওপর অত্যাচার করি আর ওদেরকে ছেড়ে দিই। ওরা লজ্জার ভয়ে ওখান থেকে পালিয়েও যায়। এই কেসটা কিন্তু রেজিস্টার করা হয়নি, এদের কনফেশনের জন্য এই কেসটা রেজিস্টার করা হলো এই সময়। তারপর ওই মাছওয়ালাগুলো বলতে থাকে আমরা ওখান থেকে ফিরে যখন বিচের মধ্যে দিয়ে হাঁটছিলাম একটা খালি গাড়ি দেখি, যেখানে ব্রহ্মা ওরা ছিল না, কিন্তু ওরা বলে কিছুটা দূরে 3 জন ছেলে মেয়ে একটা লাশের সামনে দাঁড়িয়েছিল। আমরা ওখানে গিয়ে দেখি একটা লাশ পড়ে আছে, আমরা ভয়ে ওখান থেকে পালিয়ে যাই। মুভির শুরুতে যে 3 জন সাইকেল নিয়ে পালাচ্ছিল দেখছিলাম, যারা পুলিশের গাড়ির আওয়াজ শুনে ভিখারি সেজে রাস্তার মাঝখানেই শুয়ে পড়েছিল, তারাই ছিল এই মাছওয়ালা। যাতে কোনো পুলিশ কেসে ফেসে না যায় তাই জন্য ওরা ওখান থেকে পালিয়ে গিয়েছিল। এই 7 জনকে ইনভেস্টিগেশন করতে করতেই কৃষ্ণার 5টা দিন চলে যায়। ওর 6 নম্বর দিনে এসে টেনশনে পড়ে যায় আর মাত্র 2 দিন বাকি থাকে, 6 নম্বর দিন আর 7 নম্বর দিন। সেই সময় সিআই এসে জানতে চায় তুমি কি ধরতে পারলে? কৃষ্ণা জানায় না এখনো পারিনি। যা শুনে সিআই খুব খেপে যায় আর বলতে থাকে তুমি যখন পারলেই না আর তোমাকে তাহলে এই কেস সলভ করতে হবে না, আর এই কেস থেকে ওকে বার করে দেয়। কিন্তু কৃষ্ণা কিছুতেই এই কেসটা ছাড়তে রাজি ছিল না। লক্ষ্মী ওকে বলতে থাকে তুমি কেন এই কেসটার পেছনে পড়ে রয়েছে, তুমি আলাদা আরো কেস পেয়ে যাবে। সে সময় কৃষ্ণা বলা শুরু করে এটা শুধু আমার কাছে এখন কেস না, এটা আমার পার্সোনাল কেস হয়ে গেছে। লক্ষ্মী এর কারণ জানতে চাইলে কৃষ্ণা বলা শুরু করে আমি একটা ছোট্ট গ্রামে থাকতাম, ছোটবেলা থেকেই আমার পুলিশ হওয়ার স্বপ্ন ছিল। আমি অনেকবার পরীক্ষাও দিয়েছিলাম, যার জন্য আমি প্রিপারেশন নিতে আমার পরিবার নিয়ে এই শহরে শিফট করি। এখানে এসেও বেশ কয়েকবার পরীক্ষা দিই কিন্তু কোনোভাবেই আমি পরীক্ষা ক্র্যাক করতে পারছিলাম না। এইভাবে একদিন সকালবেলা আমি পরীক্ষা দিয়ে ফিরেছি, ঘরে এসে দেখি মা বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই দিনই সন্ধ্যাবেলায় আমার মা বাবার বডি ওই বিচেতেই খুঁজে পায় যেখানে ম্যারির বডি খুঁজে পাওয়া গিয়েছিল। তাই আমি চাই এই কেসটা সলভ করতে। এখানে আমরা জানতে পারি কৃষ্ণার মা বাবা অনেকদিন আগেই মারা গিয়েছিল, কিন্তু বারবার যে ওর মা বাবাকে দেখাচ্ছে যে ওর সাথে কথা বলছে, ওর সাথে থাকছে, তাহলে ওরা কে? আসলে এগুলো সবই ওর ইমাজিনেশন ছিল। ও এখন ওর বাড়িতে একাই থাকে আর একাই সব কেস সলভও করে। এরপর কৃষ্ণা লক্ষ্মীকে জানে আমি কেসটা সলভ করে ফেলেছি। তাই সিআই আর বাকি ইন্সপেক্টরদেরকে এক জায়গায় নিয়ে বসে কৃষ্ণা আর বলতে শুরু করে ম্যারির খুন একজন মাতাল লোক করেছিল। যেই মাতাল লোককে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম একটা লোকের বাইক জ্বালিয়ে দিয়েছিল, যে কারণে সিআই ওদেরকে অ্যারেস্ট করে লকআপে রেখেছিল, তারই কথা বলছিল কৃষ্ণা। ওকে তো অ্যারেস্ট করেই নেওয়া হয়েছে, কিন্তু ও মারবে কেন ম্যারিকে? এইটা জানানোর জন্য কৃষ্ণা বলতে শুরু করে কারণ ওকে পয়সা দেওয়া হয়েছিল মারার জন্য আর ওকে মারার সুপারিটা দিয়েছিল ঋষভ, কিন্তু ঋষভই বা কেন মারতে চাইবে ম্যারিকে? এখানে এর উত্তর দেয় ঋষভ মারতে চেয়েছিল ব্রহ্মা ওকে বলেছিল বলে। এবার কথা আসে ব্রহ্মা কেন মারতে চাইবে। ব্রহ্মার ব্যাপারে বলতে গিয়ে কৃষ্ণা বলতে থাকে ব্রহ্মা কোনো সাধারণ মেয়ে না, ও খুব বড় লোক বাড়ির মেয়ে। ওর মা বাবা মারা যাওয়ার জন্য ওকে ওর দাদা বৌদির কাছে এসে থাকতে হয়েছিল, কারণ ওর মা বাবা মারা যাওয়ার পর ওর জন্য একটা টাকাও রেখে যায়নি, যে কারণে ও দাদা বৌদির কাছে এসে থাকলেও দাদা বৌদিকে ওর বিশেষ পছন্দ ছিল না, কারণ ওরা গরিব ছিল। প্রত্যেকটা কথায় ওদের কাছে টাকা চাইতে হতো, যে কারণে ও ম্যারির সাথে বন্ধুত্ব করে। ম্যারি যে চ্যারিটেবল ট্রাস্টে কাজ করত, ও বন্ধুত্বের বাহানায় ওই চ্যারিটেবল ট্রাস্টেই ঢুকে যায় কাজ করার জন্য। ওই ট্রাস্টটা চালায় মাইকেল নামের একজন লোক। ওই ট্রাস্টের যে ওনার, সে একদিন হঠাৎ করে ভিজিটে এসে দেখে ও যে টাকা পাঠায় সেই টাকাটা পুরোটাই আত্মসাৎ করে নেয় মাইকেল। তাই ওনার এসে হুমকি দিয়ে যায় আমার 1 সপ্তাহের মধ্যে এই ট্রাস্টে পাঠানো পুরো টাকাটাই রিটার্ন চায়। যা শুনে মাইকেল পুরো দ্বন্দ্বে পড়ে যায়, ও কি করে পাবে এতগুলো টাকা একসাথে? এই কথাগুলোই ব্রহ্মা আড়াল থেকে শুনে নেয়। যা শোনার পর ব্রহ্মা ওই ট্রাস্টেই কাজ করে একজন ডাক
ডাক্তার শাস্ত্রী আর মাইকেলকে ডেকে একসাথে বোঝাতে শুরু করে আমাদের এই ট্রাস্টে যত বিকলাঙ্গ ছেলেরা থাকে তাদের কিডনি যদি আমরা বিক্রি করে দিই তাহলে প্রচুর টাকা পাবো, সেই টাকা থেকে কিছু টাকা আমরা ওনারকে দিয়েও দিতে পারবো। যা শুনে মাইকেল আর শাস্ত্রী দুজনেই রাজি হয়ে যায়। এই প্ল্যানটা সাকসেসফুল করার জন্য কলকাতায় কোনো ডাক্তারদের সাথে ওরা কন্ট্রাক্ট করে নেয়। সেই কারণে ডক্টর শাস্ত্রী ওদের খাবারে কিছু মিশিয়ে দেয় আর বলে ওরা অসুস্থ আছে, ওদেরকে সারানোর জন্য আমাদেরকে কলকাতা পাঠাতে হবে। সেই সুযোগে ওদেরকে কলকাতা পাঠিয়েও দেয়। কলকাতায় ওই সমস্ত বাচ্চাদের একটা করে কিডনি বের করে নেওয়া হয়। ওই বিকলাঙ্গ বাচ্চাগুলো যখন ওদের ট্রাস্টে ফেরত যায় ওখানে গিয়ে ওরা প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে আর এক এক করে সব বাচ্চা মারা যেতে থাকে। ওই বাচ্চাদের পরিবারের থেকে ওই ডেড বডি গুলো নিতে এলে ওদেরকে জানিয়ে দেওয়া হয় এরা অসুস্থ হয়ে পড়েছিল, এমনিতেই ওরা কিছুদিন পরে মারাই যেত। পরিবারওয়ালাগুলো মেনেও নেয়, কিন্তু সন্দেহ হয় ম্যারির, কারণ ম্যারি তো ওখানে কাজ করতো। সব বাচ্চাদের কোমরেই দেখে ও স্টিচ লাগানো। একদিন ম্যারি দেখে নেয় যেখানে ব্রহ্মা শাস্ত্রী আর মাইকেলের সাথে বাচ্চাদের কিডনি স্মাগলিং এর ব্যাপারে কথা বলছে। পুরো ঘটনাটাকে ও ভিডিও রেকর্ড করে নেয় আর এই ভিডিওটাই ও গিয়েছিল সিআই সাহেবকে দিতে, কিন্তু সেই দিন সিআই সাহেব বিশাখাপত্তনমে রাজীব গান্ধী মারা যাওয়ার জন্য ভীষণ ব্যস্ত ছিল, সে কারণে কথা বলতে পারেনি। কিন্তু ম্যারি যে ওখানে গিয়েছিল পুলিশ স্টেশনে প্রমাণ জমা দিতে, সেই খবরটা ব্রহ্মার কাছে পৌঁছে যায়। ব্রহ্মাকে এই খবরটা দিয়েছিল ওই পুলিশ স্টেশনে থাকাই একজন কনস্টেবল, কারণ ব্রহ্মা এইসব কিডনি স্মাগলিং এ যখন যুক্ত হয়েছিল একজন পুলিশকে অ্যাপয়েন্ট করে রেখেছিল পুলিশ স্টেশনে, যাতে কোনো ঝামেলায় ফাঁসলে সে বাঁচিয়ে নিতে পারে। এরপর ওই ব্রহ্মা ঋষভের সাথে ভালোবাসার অভিনয় করে। যেহেতু ব্রহ্মা ম্যারির বন্ধু ছিল, ম্যারির নামে উল্টোপাল্টা বলে ঋষভকে ম্যানিপুলেট করে আর বাধ্য করে ওকে মারার জন্য সুপারি দিতে ওই মাতালকে। মাতাল ওকে মেরে দেওয়ার পর মলহোত্রার মাথায় বাড়িও মেরেছিল ওই ব্রহ্মাই। এখানে ইচ্ছে করেই ব্রহ্মা আর ঋষভ আলাদা আলাদা গল্প বলেছিল, যাতে এই গল্প শুনেই পুলিশরা ব্যস্ত থাকে ওই গল্পগুলোকে নিয়ে, যাতে কেসটা কোনোভাবেই সলভ করতে না পারে। অন্যদিকে কৃষ্ণা এই কেস সলভ করতে গিয়ে জানতে পারে ওর মা বাবার মৃত্যুর পেছনে ব্রহ্মাই দায়ী ছিল। এখানে জানানো হয় ব্রহ্মার মা বাবা সেই দিন যেদিন মারা যায় ওই ট্রাস্টে গিয়েছিল কোনো বাচ্চার কাছে। ওখানে গিয়ে ওরা জানতে পেরে যায় এইসব বিকলাঙ্গ বাচ্চাদের বডি পার্টস গুলো ওরা ব্ল্যাক মার্কেটে বিক্রি করে বলে। আসলে ব্রহ্মার সাথে মাইকেলের কথা হচ্ছিল যখন ওরা শুনে নিয়েছিল, তা ব্রহ্মা দেখতে পেয়ে গিয়ে কৃষ্ণার মা বাবার সাথে খুব ভালো ব্যবহার করে আর ওদেরকে ব্রহ্মার জন্মদিনে বিচে কেক কাটার জন্য ডাকে আর ওদেরকে এইভাবেই মেরে ফেলে। এখানে কৃষ্ণা এক ঢিলে দুই পাখি মেরে ফেলেছিল, ম্যারির খুনিকেও ধরে নিয়েছিল আর ওর মা বাবার খুনিকেও ধরে ফেলেছিল। এরপর সিআই কৃষ্ণাকে প্রশ্ন করে তুমি মাতাল অব্দি পৌঁছলে কি করে? এখানে কৃষ্ণা বলে আমাকে মাতাল অব্দি পৌঁছেছিল ওই ম্যারি। যে রাতে ম্যারি ওই বিচে খুন হয় সেই রাতেই ম্যারি ওখানে গিয়ে সুডোকো খেলছিল। ওখানে মহারানা প্রতাপ নামে একটা অপশন ছিল, যাতে রক্ত দিয়ে একটা মার্ক করে দিয়ে গিয়েছিল ম্যারি। ওই কাগজটা দেখে কৃষ্ণা বুঝতে পারে ম্যারি কিছু বলতে চেয়েছিল। মহারানা প্রতাপের নাম শুনে ওর মাথায় আসে মহারানা প্রতাপের ঘোড়ার নাম ছিল চেতক। চেতক নামের একটা স্কুটারের খোঁজও ও পেয়েছিল, যা ওই মাতালটা চালাচ্ছিল। এইভাবেই ও তুক লাগিয়ে খুঁজে নেয় ম্যারির খুনি আসলে ওই মাতালই ছিল। এখানেই এই কেসটা সলভ হয় আর মুভিটিও এখানে শেষ হয়। আমি এর আগে তন্ত্রা নামে একটা তেলেগু মুভি এক্সপ্লেন করেছিলাম, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবশ্যই তোমরা দেখো। কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজ তাহলে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।